জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের, থাকছে প্রতিবেদনে। দারিদ্র্য জয়ে বাংলাদেশের বিস্ময়ে, শেখ হাসিনার উন্নয়ন মডেলের বিশ্ব স্বীকৃতি, থাকছে প্রতিবেদনে। পুনরায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ, থাকছে প্রতিবেদনে। সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া, যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। দশম শ্রেণীর ছাত্রীকে 5 দিন আটক রেখে ধর্ষণ, ঘাটাইল উপজেলা ছাত্রদল আহ্বায়ক রনি গ্রেফতার, থাকছে প্রতিবেদনে। নিতিনকে হাসিনার ফোন, শুভেন্দু শমিককে শুভেচ্ছা আওয়ামী লীগ নেত্রীর, থাকছে প্রতিবেদন। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এর ঘোষিত প্রতিবাদ কর্মসূচি। দলটির নেতাকর্মীরা দাবি করছেন, শেখ হাসিনাকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদ এবং তার প্রত্যাবর্তনের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করা হবে। দলীয় সূত্রগুলোর দাবি, রাজধানীসহ বিভিন্ন জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, গণসংযোগ এবং প্রতিবাদ সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে তারা মাঠে সক্রিয় থাকবে। একাধিক নেতা জানিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে তারা মনে করেন। তাই তাকে ঘিরে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা পরিস্থিতি নিয়ে জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতারা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের দাবি, রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর বদলে সব দলের উচিত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর মাঠে নামা সবসময় তাৎপর্যপূর্ণ, বিশেষ করে কোনো নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করলে তা দ্রুত রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তোলে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শেখ হাসিনাকে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি মূলত দলীয় নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং রাজনৈতিক বার্তা দেওয়ার অংশ হতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলেরও ইঙ্গিত বহন করতে পারে বলে তারা ধারণা করছেন। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সম্ভাব্য সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগের সমর্থকেরা কর্মসূচির পক্ষে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, অন্যদিকে বিরোধী মতের লোকজনও সমালোচনা করছেন। ফলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সব মিলিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, কর্মসূচি কতটা বড় আকার ধারণ করে এবং তা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলে। দারিদ্র্য জয়ে বাংলাদেশের বিস্ময়, শেখ হাসিনার উন্নয়ন মডেলের বিশ্ব স্বীকৃতি। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি উল্লেখযোগ্য সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছে। বিশেষ করে 1996-2001 এবং 2009-2024 মেয়াদে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এই সময়ে বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে বিশ্বের জন্য একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পায় এবং প্রায় 2,20,00,000 মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসে। এটি শুধু অর্থনৈতিক উন্নয়নের নয়, বরং কার্যকর সামাজিক নীতি ও রাজনৈতিক সদিচ্ছারও একটি সফল উদাহরণ। শেখ হাসিনার সরকারের অন্যতম বড় অর্জন ছিল সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্প্রসারণ। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসব কর্মসূচি দরিদ্র মানুষের ন্যূনতম জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে এবং তাদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করে।
এছাড়া ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আশ্রয়ন প্রকল্প ও ঘরে ফেরা কর্মসূচি ছিল অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সরকারের নিজস্ব অর্থায়নে লাখ লাখ পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করা হয়। এর ফলে অসহায় মানুষ শুধু মাথা গোঁজার ঠাঁই পায়নি, বরং নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পেয়েছে। এই প্রকল্প আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে এবং মানবিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেছে। দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের বিকল্প হিসেবে সুদমুক্ত ঋণ ও আত্মকর্মসংস্থানের উদ্যোগও ছিল গুরুত্বপূর্ণ। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ প্রদান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টি করা হয়। এর ফলে অনেকেই কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং নিজের আয় বাড়াতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও সরকার বিশেষ গুরুত্ব দেয়। কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ, সার ও বীজ সহায়তা এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়নের মাধ্যমে গ্রামে কর্মসংস্থান সৃষ্টি করা হয়। একই সঙ্গে যুব সমাজের জন্য বিভিন্ন কর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করা হয়, যা বেকারত্ব কমাতে সহায়ক হয়েছে। কোভিড-19 মহামারীর সময়ও সরকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। খাদ্য সহায়তা, নগদ অর্থ বিতরণ এবং বিশেষ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা করা হয়। এতে খাদ্য নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয় এবং দরিদ্র জনগোষ্ঠী বড় ধরনের মানবিক বিপর্যয় থেকে রক্ষা পায়। শেখ হাসিনার সরকারের কল্যাণমুখী নীতি, সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি এবং দরিদ্রবান্ধব উদ্যোগ বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই সাফল্য শুধু দেশের অর্থনৈতিক অগ্রগতিরই নয়, বরং সামাজিক উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পুনরায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার পথে বাংলাদেশ। প্রশাসনে বদলি, পদোন্নতি ও চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন মহলে নানা আলোচনা, অভিযোগ ও গুঞ্জন ছড়িয়ে পড়ছে, যা রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তির জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে ডিসি, এসপি, ডিআইজি, ইন্সপেক্টর কিংবা গুরুত্বপূর্ণ দপ্তরের ডিজি ও সচিব পদে নিয়োগ ও পদোন্নতি নিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়। একটি কার্যকর ও শক্তিশালী প্রশাসন গড়ে ওঠে যোগ্যতা, সততা ও নিরপেক্ষতার ভিত্তিতে। যদি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে তদবির, স্বজনপ্রীতি বা অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগ সামনে আসে, তাহলে পুরো প্রশাসনিক ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হতে পারে। বিএনপি সরকার নিয়ে জনগণের ভিতরে আগে থেকেই সমালোচনা ছিল। 2001 সাল থেকে 2006-এ বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, জঙ্গি উত্থান ঘটেছিল। বর্তমান বিএনপি সরকার আমলে সরকারি কেনাকাটা, টেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অভিযোগ বা গুঞ্জনকে অবহেলা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত, যাতে জনগণের মধ্যে আস্থা বজায় থাকে এবং প্রশাসনের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। রাষ্ট্র পরিচালনার মূল শক্তি জনগণের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে হলে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং প্রশাসনে যে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের সংস্কৃতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুর্নীতিবিরোধী অবস্থানকে শক্তিশালী করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা। সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া, যা বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্তকে শুধু মানচিত্রের রেখা নয়, বরং মানুষের জীবন, মানবাধিকার ও পারিবারিক বন্ধনের সঙ্গে জড়িত বিষয় বলে উল্লেখ করেন তিনি। বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে তিনি মানবিক বিবেকের প্রশ্ন হিসেবে তুলে ধরেন। পাটোয়ারি আরও লেখেন, আমরা বিশ্বাস করি সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি ও বিভেদের দেয়াল দিয়ে নয়, পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও মানবিক সংযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ কাম্য নয় যা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে। বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে পাটোয়ারি বলেন, সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি শক্তভাবে তুলে ধরতে হবে। স্ট্যাটাসের শেষে পাটোয়ারি লেখেন, আজ দক্ষিণ এশিয়ার
প্রয়োজন সংঘাত নয় সংহতি, দেয়াল নয় সহযোগিতা, ভয় নয় আস্থা। মানবাধিকার, জনগণের মর্যাদা, ন্যায়ভিত্তিক কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া। আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ই অগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ২০০৯ সালের ৬ই জানুয়ারির পর থেকে ২০২৪ সালের ৫ই অগস্ট পর্যন্ত অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। সেগুলো এখনই ফেরত না দিয়ে পুনরায় যাচাই বাছাই করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়া হয়েছিল সেগুলো দ্রুত মালিকদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের আগে সরকারের নির্দেশ সত্ত্বেও যে ১০,০০০ অস্ত্র জমা পড়েনি সেগুলো উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ই অগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো যাচাই বাছাই করে ১ মাসের মধ্যে তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে ডিসিদের বলা হয়েছে। তিনি বলেন, আমরা এসব মামলা নিষ্পত্তি করব না, বরং আইন মন্ত্রণালয়ে পাঠাব। গুরুত্ব অনুযায়ী যেসব মামলার বিষয়ে মতামত দেবে সেগুলো চলবে, বাকিগুলো প্রত্যাহারের সুপারিশ করা হবে। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে অনলাইন জুয়া ও মাদক বিরোধী অভিযান নিয়মিত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহা ও কোরবানির হাট প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, সড়ক মহাসড়কের ২ ধারে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঈদের সময় ফেরিতে গাড়ি ওঠানামার সময় নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। ১০ম শ্রেণীর ছাত্রীকে ৫ দিন আটকে রেখে ধর্ষণ। ঘাটাইল উপজেলা ছাত্রদল আহ্বায়ক রনি গ্রেফতার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নসির উদ্দিন রনি বা নাসির উদ্দিন রনি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন। ঘটনার সারাংশ: অভিযোগ, ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে ৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মেয়েটির নিরুদ্দেশ হওয়ার পর এ ঘটনা প্রকাশ পায়। তিনি ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বা সভাপতি হিসাবে পরিচিত। এটি সাম্প্রতিক একটি ঘটনা বলে মনে হয় সোশ্যাল মিডিয়া ও নিউজ পোস্ট থেকে, তবে বিস্তারিত আদালতি আপডেট বা চার্জশিটের তথ্য এখনও পুরোপুরি প্রকাশিত নয়। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নিতিনকে হাসিনার ফোন, শুভেন্দু শ্রমিককে শুভেচ্ছা আওয়ামী লীগ নেত্রীর। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওই দলের সভাপতি নিতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে নিতিনকে টেলিফোনে শুভেচ্ছা জানান। আওয়ামী লীগ সূত্রে আরও জানানো, পশ্চিমবঙ্গের ২ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজোরিয়ার কাছে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। হাসিনা বিজেপির সমস্ত বিজয়ী প্রার্থীর পাশাপাশি বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে, যিনি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা আছে। তবে হাসিনার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দিত করার পিছনে আরও একটি ভিন্ন কারণ আছে বলে আওয়ামী লীগ সূত্রের খবর। বাংলাদেশে ২ বছর আগে পালাবদলের পর শেখ হাসিনা ভারতে চলে আসেন। তারপর একাধিকবার শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন, হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধুর কন্যা, তিনি বৈধ প্রধানমন্ত্রী, তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তিনি ভারতের অতিথি। এদিকে নিতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লীগ সূত্রের খবর, হাসিনা তাকে ফোন করেছিলেন। বেশ কিছুদিন ধরেই দলের মধ্যে আলোচনা চলছিল কিভাবে বিজেপির নবনির্বাচিত সভাপতিকে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে শুভেচ্ছা জানাতে পারেন হাসিনা। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি নিতিন নবীনকেও শুভেচ্ছা জানান হাসিনা।
গত মাসে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে এসেছিলেন। তার সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন। তিনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপি চেয়ারম্যান হিসাবে তারেক রহমান তার হাত দিয়ে নীতিন নবীনকে শুভেচ্ছা বার্তা পাঠান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর আগে বিজেপি সভাপতি নীতিন নবীন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন। একটা সময় শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্তরে যোগাযোগ ছিল। তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছিল ২০১২ সালে তিস্তা জলচুক্তি স্বাক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসায়। তার আপত্তিতে ওই চুক্তি আর হয়নি। সেই থেকে দুজনের সম্পর্কের আন্তরিকতায় ভাটা পড়ে। আনুষ্ঠানিকতা অবশ্য বজায় ছিল, যদিও ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার মুখ্যমন্ত্রী হলে হাসিনা আর তাকে শুভেচ্ছা জানাননি। অন্যদিকে ২০২৪-এ হাসিনা ফের প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাননি মমতা। যদিও এই বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর ওই দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান মমতা। এমনকি গত বছর দিল্লিতে কর্তব্যরত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকেও শুভেচ্ছা জানান। বাংলাদেশে আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে বিএনপি সহ বাকি দলগুলি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিকে বঙ্গবিজয় নিয়ে শুভেচ্ছা জানায়নি। বরং এনসিপির মতো কয়েকটি দল বিজেপির বিজয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পশ্চিমবঙ্গে উগ্রবাদী শক্তির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছে।